আচ্ছা থাক, সমস্যা না, আমি তো আসি, দেখ একটু মনোযোগ দিয়ে দেখ, তাইলেই হবে, থাম। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক প্যারা আছে। নেই। তো মনোযোগ দিয়ে দেখ। তো প্রথম কথা হলো আমরা এখানে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করি। ঠিক আছে। তো আমরা একটা আউটলাইন তৈরি করব। প্রথম কথা হলো, আউটলাইন তৈরি করার একটা সিস্টেম আছে। যে কোনো আউটলাইন যখন আমি ওয়ার্ডটা ইউজ করব, আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম কথা হলো ফাইল নেমিং। ঠিক আছে। তখন আমি একটা ডকুমেন্ট তৈরি করব, নেমিং কিছু কনভেনশন আমি ফলো করব। ওকে। যেমন আমি ধর একটা ডকুমেন্টে কি কি হতে পারে, ম্যানুস্ক্রিপ্টে কোয়েশ্চেনার থাকতে পারে, লিটারেচার রিভিউ থাকতে পারে, অথবা মেইন যে ম্যানুস্ক্রিপ্টটা সেটা থাকতে পারে, অথবা এই যে প্রজেক্ট ডকুমেন্টেশন বলা হয়। ডকুমেন্টেশন টার্মটা আমরা কখন ইউজ করি, যখন একটা রিসার্চ শুরু করার পর আমরা কি করব, মানে এই যে ওভারঅল যে জিনিসগুলো, মানে একটা, মানে শুরুতেই তো আর আমরা রিসার্চ সব প্ল্যান করে ফেলি না, তাই না? দেখা যাচ্ছে আমরা নোট নেওয়ার মতো কিছু লিখতে চাই। তো চ্যাট জিপিটির সাথে কনভারসেশন হোক অথবা বিভিন্ন জায়গা থেকে আমি যদি কিছু পাই, তারপর আমার কিন্তু ডকুমেন্টেশন থাকে। তো আমরা ইউজুয়ালি শুরু করি ডকুমেন্টেশন দিয়ে। বাট এই ক্ষেত্রে আমরা চাচ্ছি একটা আউটলাইন তৈরি করতে। তো নেমিং কনভেনশন দুইভাবে আছে। একটা হলো যে কোনো একটা সবগুলা স্মল লেখা যেতে পারে, এটা জাস্ট কনভেনশন, এটাই করতে হবে তা না। যেমন আমি আউটলাইন দিয়ে টান্ডার স্কোর দিব, দিয়ে আমি আমার প্রজেক্টের নাম লিখলাম ডায়রিয়া। ঠিক আছে। এটা আমার একটা নেমিং কনভেনশন হতে পারে। পাশাপাশি আমি কি করতে পারি, আমি সবগুলা ক্যাপিটাল ওয়ার্ডে দিতে পারি। ওকে। সরি। ওকে ওকে। এটা দিলে কি হবে, এটা পরবর্তীতে আমাকে দেখতে আমার জন্য একটু বেটার। এটা একটা নেমিং কনভেনশন, আমরা এটা ফলো করতে পারি। অথবা আমরা চাইলে যদি মনে হয় যে আমার, যদি এমন হয় যে মুখস্থ, যে আমি জানি যে আমি আউটলাইন 1 নাম্বার ডকুমেন্ট, কোশ্চেনার 2 নাম্বার, মানে কথার কথা, তখন আমি কি করব, আমি হয়তো বা ডায়রিয়া নাম দিয়ে, আহ, আমি ডায়রিয়া এটা নাম দিয়ে, মানে আমার পেপারের নাম দিয়ে আমি 01 এভাবে দিলাম। ঠিক আছে। এটা আমার একটা নেমিং একটা স্ট্র্যাটেজি হতে পারে। বাট আমি পার্সোনালি যেটা ফলো করি সেটা হলো, আহ, প্রথম কথা আমি ডিসাইড করি আগে যে জার্নালটা আমি কোথায় সাবমিট করব। ঠিক আছে। তো হুম। আমি যদি বর্তমানে ইউজুয়ালি হচ্ছে কি, সাবমিশন সিস্টেমগুলো সময়ের সাথে সাথে অনেক আপডেটেড হয়েছে। তো এই সময়ের সাথে সাথে আপডেটেড যে সিস্টেম, তো এর ফলে হচ্ছে কি, এখন দেখা যাচ্ছে বিভিন্ন রকমের নাম নিতে পারে, আগে কিন্তু পারতো না। তো আগে এর জন্য করতে হতো কি, আমাদের এই যে আন্ডার স্কোর দিয়ে দিতে হতো, যদি মাঝখানে স্পেস থাকতো নিতে পারতো না। বাট এখন ইউজুয়ালি নিতে পারে। তাই আমি কি করি বোঝার সুবিধার্থে, যেমন কথার কথা আমার ডায়রিয়া প্রজেক্টের ডকুমেন্টেশন, তখন আমি এভাবে লিখি, ডকুমেন্টেশন লিখে আমি এটা থার্ড ব্র্যাকেট দেই, দেন আমি ওর ভিতরে আমি আমার প্রজেক্টের নাম লিখে দিই। ঠিক আছে। এটা আমি করি। আর যেমন এখানে আমি ম্যানুস্ক্রিপ্ট দিছি, ডকুমেন্টেশন দিছি, এটা আমার সুবিধার জন্য। ঠিক আছে, যেটা করব। আচ্ছা। ডকুমেন্ট প্রথম ওপেন করার পর তোদের সামনে, এই যে এখন এটা খেয়াল করে দেখ, আমার ওপেনেই টাইমস নিউ রোমান আসছে, তোদের কি আসে? হ্যাঁ, টাইমস নিউ হ্যাঁ ভাই। রোমানেই থাকে। রাব্বির কি আসে? আমার মনে হয় তোরটা ক্যালিব্রি আসে। হ্যাঁ ভাই, ক্যালিব্রি আসে। আমি হ্যাঁ আবার চেঞ্জও করে আনি মাঝে মাঝে। হ্যাঁ, মাঝে মাঝে চেঞ্জ করা দরকার নাই। এটা হলো ডিফল্ট, অর্থাৎ তুই যখন এটা ওপেন করবি ডিফল্টে কি আসবে টেমপ্লেটটা, সেটা তুই ডিফাইন আগে থেকে করে দিতে পারবি। এরপর থেকে যতবার ওপেন করবি সেটা তোর টাইমস নিউ রোমানই আসবে। কিভাবে? এই যে যে কোনো একটা ডকুমেন্ট ওপেন করবি আগে, মানে ক্রিয়েট নিউ দিবি। ঠিক আছে। এরপরে তোর কিবোর্ডের কন্ট্রোল চেপে ডি চাপ দিতে হবে। ঠিক আছে। মানে আচ্ছা। কন্ট্রোল বাটনটা চেপে ধরে ডি চাপ দিতে হবে। এই যে আসলো না এখন এখানে যে এটা দিল, মানে এটা হলো বেসিক্যালি যে তুই যে টেমপ্লেটটা, অর্থাৎ আমি যখন একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব, সেই টেমপ্লেটটার ক্যারেক্টারিস্টিক্স গুলা কি হবে। ওকে। যেমন হুম এই যে হুম। এখানে আমার এই যে ওরা কই গেল, কি রে, এটা এরকম আসতেছে কেন রে সোহাগ? এখানে তো টাইমস নিউ রোমান আসার কথা, তারা ফন্ট ল্যাটিন টেক্সট। স্ক্রিপ্ট অল টেক্সট, এটা তো হেডিং এরিয়া। এটা হেডিং এরটা আসলো কেন? দাঁড়া, রাইট ক্লিক করুন। ও, এটা তার প্রথম আছে, দেখে দাঁড়া। এমন হচ্ছে কেন? আচ্ছা শোন, তো একটা কাজ কর, মানে এই যে ধর তুই আগে ফন্ট চেঞ্জ করবি, আরেকটা সহজ উপায় আছে, তো বেড়ানোর কিছু নেই। ধর কথার কথা তোর ক্যালিব্রি আছে, ওকে। হুম দেন হুম। তুই এটা চেঞ্জ করে টাইমস নিউ রোমান দিবি। দেওয়ার পর কন্ট্রোল ডি চাপবি। ঠিক আছে। এই যে হুম সেট অ্যাজ ডিফল্ট আসবে, এটা ক্লিক হুম। করে হুম। দিবি।
ঠিক আছে? আচ্ছা আচ্ছা এই যে এখন জানতে চাবে তোর কাছে যে এই যে আমার যে টাইমস নিউ রোমান বা অন্যান্য যে জিনিসটা আছে এটা কি শুধুমাত্র এই ডকুমেন্টে হবে নাকি এরপর থেকে যত ডকুমেন্ট হবে, তো এইটা অল ডকুমেন্টস বেসড অন নর্মাল টেমপ্লেট দিয়ে ওকে দিয়ে দিবি, আমি আর দিলাম না, কারণ আমি একবার করছি। ঠিক আছে? তো ফার্স্টে আচ্ছা। একবার চেঞ্জ করবি, দেন এটা করলে হয়ে যাবে, প্যারা কিছু নাই। কিন্তু তোদের এই হেডিং গুলা কি এরকম আসে এই যে আমার মতো? আরেকবার চেক দেওয়া লাগবে ভাই, মানে এটা হয়তো বা আসে না, বুঝছিস, অনেকের খেয়াল হয়তো করি হেডিং। নাই তো। তো এটা কাস্টমাইজ করা যায়, রাইট ক্লিক করে মডিফাই দিয়ে হেডিংটা ইচ্ছা মতো চেঞ্জ করা যায়। যেমন আমি হেডিং 1 রাখি ক্যালিব্রিয়াস, 14, আচ্ছা আর এটা রাখি আমি টাইমস নিউ রোমান দিয়ে আমি এই যে চেঞ্জ করে দিছি। ঠিক আছে? এটা করার পর এই যে এই নিউ ডকুমেন্টস বেসড অন দিস টেমপ্লেট, এটা ক্লিক করে ওকে দিলে এরপর থেকে যত ডকুমেন্ট আসবে সবগুলো হেডিং, এটা হলো আমার একদম প্রফেশনাল হেডিং। ঠিক আছে? আচ্ছা। যেটা হলো আমি একদম ইউজ করবো আমার আর্টিকেলের জন্য। আর ম্যানুস্ক্রিপ্ট লেখার সময় এটা গেল, তারপরে আমরা কি করব, জাস্টিফাই করে নিব। ঠিক আছে? রাব্বি কি আসিস? হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যাঁ, যে কোনো একটা ডকুমেন্ট লেখার আগে আমরা শুরুতে জাস্টিফাই করে নিব, এটা সবসময় ওকে করে দেওয়া দরকার নেই, এটা আমি লেখার আগে জাস্টিফাই করে নিব। এটার কারণ আচ্ছা হলো আচ্ছা। এই মানে যত ফরম্যাটিং দেখবি জাস্টিফাইড না হলে হবে কি, সেটা সমানভাবে ছড়াবে না, সব বামের দিকে ঝুঁকে থাকবে। বাট যখন আমরা ডকুমেন্ট লিখি, যেমন আমি আমার একটা একদম খাঁটি ম্যানুস্ক্রিপ্ট দেখাই, যেটা আমি একদম সাবমিট করে পাবলিশও করি, মানে আমাদের অ্যাকসেপ্ট হয়েছে, এখনো অনলাইনে আসেনি। ঠিক আছে? কারণ বলিস না আপাতত। না না ভাই। এটা আর কি Q1 জার্নালে রিসেন্টলি আর কি অ্যাকসেপ্টেড হয়েছে, মেয়েদের নিয়ে মেশিন লার্নিং এর ইয়ে। আমাকে একটা প্রজেক্ট থেকে বের করে দিয়েছিল, বুঝছিস, ডাটা কালেকশনে। তারপর আমি জেদ করে ওটার কাজ শুরু করছিলাম আর কি। তো আল্লাহর রহমতে ওটা পাবলিশ করছি। দাঁড়া, childhood menstrual menstruation. Yes. এই যে এটা হলো আমাদের একদম মেইন একটা ডকুমেন্ট। ঠিক আছে? এটা মানে অ্যাকসেপ্টেড হয়েছে। ওকে, আচ্ছা, খেয়াল করে দেখ লেখাগুলা কি বাম দিকে সরছে নাকি পুরো ডকুমেন্ট জুড়ে ছড়ায় আছে। পুরা ডকুমেন্ট জুড়ে ছড়ানো। এই যে এটা, আর পাশাপাশি এই যে পাশে কতগুলো লাইন নাম্বার দেখা যাচ্ছে না, হ্যাঁ। হুম হুম। এটা করে দিতে হয়। কারণ এরপর যখন আমি কমেন্ট করব, এরপর যখন আমি রিভিশন দিব, সেটা আরেক দিনের ব্যাপার, আমি জাস্ট আজকে একটু দেখাইলাম। তো যখন আমাকে রিভিশন দিতে হয়, আমাকে কি করতে হয়, যেই যেই চেঞ্জগুলো আমি ডকুমেন্টে আনছি এটা আমাকে এই সবুজ কালি দিয়ে হাইলাইট করে দিতে হয় যখন আমি রিভিশন সাবমিট করি। কারণ তারপর আমাকে ওটা কমেন্টে উল্লেখ করে দিতে হয় যে আপনি মানে রিভিউয়াররা অনেক কমেন্ট করে, তখন রিভিউয়ারদের কমেন্টের সাপেক্ষে আমি যে যে চেঞ্জ করছি, এই যে ওটার জন্য আবার আরেকটা বানাইতে হয়, বুঝছিস, এই যে রেসপন্স একটা শিট বানাতে হয়। ওটা রিভিউয়ারদেরকে বলতে হয় যে হ্যাঁ তুমি এটা কমেন্ট করছিলা, এই যে যেমন রিভিউয়ার এখানে কমেন্ট করছিল, সেই কমেন্টের প্রেক্ষিতে আমি কি কি চেঞ্জ করছি। ওকে, আর যে চেঞ্জগুলো আমার ইসে থাকবে সেটা আমাকে লাইন নাম্বার উল্লেখ করে দিতে হবে। তো বুঝছিস কত ভাই মানে তাহলে হুম। জটিল লাইন একটা নাম্বারটা process। কিভাবে আনবো? এই যে ইজি দেখাই দিব, কোনো সমস্যা নেই, না মানে আমি জাস্ট বললাম, বুঝছিস, আচ্ছা। লাইন নাম্বারের প্রয়োজনীয়তাটা কি। এখন আমি তো দেখাচ্ছি যে লাইন নাম্বার কিভাবে অন করে। এটা কিন্তু সবসময় না, বুঝছিস, যখন নর্মাল ডকুমেন্ট লিখবি তখন কিন্তু দরকার নেই, আউটলাইন লেখার সময় দরকার নেই। মেইন যে ম্যানুস্ক্রিপ্টটা, এই যে লেআউটে যাবি, ঠিক আছে, হুম লেআউট, হুম। ওই যে তারপর লাইন নাম্বার। লাইন নাম্বার দিয়ে কন্টিনিউয়াস দিয়ে দিবি। ওকে, আচ্ছা আচ্ছা। এরপর থেকে হ্যাঁ হ্যাঁ ভাই। যখনই লিখতে থাকবি অটোমেটিক লাইন নাম্বার আসতে থাকবে। ঠিক আছে? এটা আমি বেসিক জিনিসটা দিলাম। এখন আমি আউটলাইনের কাজ কিভাবে করি, তো খেয়াল করি। এই যে একটু আগে যে আমরা যে আউটলাইনটা দেখলাম, মানে তোরা যেটা রেডি করে দিছিস, আর গ্রামারলি ইনস্টল করে নিবি, বুঝছিস, গ্রামারলি ইনস্টল করা আছে না? হ্যাঁ ভাই। আমার মেবি নাই, আমার করতে হবে। গ্রামারলি ডেস্কটপে ইনস্টল করে নিবি, তাহলে দেখবি যে ভুল টুল ধরে দেয় বা ফরম্যাটিং যেমন ঠিক করে দেয়। যাই হোক, তো এখন কথা হলো দেখ, এই যে এটা হলো তোর হেডিং না, মেইন হেডিং না, হ্যাঁ। এই হেডিং এর আন্ডারে এটা হলো সাব হেডিং, আর তার আন্ডারে এটা হলো আহ, মানে সাবের সাব হেডিং। ঠিক আছে? দাঁড়া, হুম হুম। এ তো মেসেজ দিচ্ছে। হলের নাম চেঞ্জ হয়েছে, বুঝছিস, সবাই এত খুশি। আশিক ভাই আর তানিম ভাই খুশি না। আশিক ভাই, আরে ভাই আশিক ভাই অস্ট্রেলিয়া থেকে, উনি এখনো মাথা থেকে উনি বাইরে করতে পারতেছেন না, এত এত ভালোবাসা মানে ওনার এই ডেপ্টের, আমার খুব হাসি লাগছে। আমি খালি ভাবতেছি যে আশিক ভাইয়ের সবচেয়ে অপছন্দের লোকরা, বুঝছিস,
ফোরামে এক একজন ভালো ভালো পজিশনে যাচ্ছে, মানে কি একটা অবস্থা। যাই হোক, এই হলো অবস্থা। তো এখন দেখ, তো এটা হলো আমাদের মেইন। তো এর জন্য তাহলে দেখ, তিনটা হেডিং না, তাহলে তিনটা কলাম ক্রিয়েট করব, ঠিক আছে? নতুন যে হ্যাঁ ডকুমেন্টটা, তিনটা কলাম আগে ক্রিয়েট করব, মানে একটা টেবিল ক্রিয়েট করব, সেখানে আমি তিনটা কলাম দিব। ওকে, আমি একটু বড় দিলাম, পরে আমি অ্যাড করে দিব। এখানে হলো আমি আমার প্রথম যেই ইগুলো থাকবে সেটা থাকবে, আর তার আন্ডারে আমি সাব হেডিং গুলা রাখবো। ওকে, দেন আমি লেখাটা লিখবো, ঠিক আছে? মানে আমি তো কি বোঝাতে চাচ্ছি, হুম লাইন নাম্বারটা আগে অফ করি, অকওয়ার্ড লাগতেছে। হ্যাঁ, তো এটা হলো আমার হেডিং, ঠিক আছে? হেডিং, সাব হেডিং, আর এটা আমরা দিলাম হলো থার্ড হেডিং। ওকে, এখন আমাকে বল, তো আমাদের প্রথম হেডিংটা হলো ইন্ট্রোডাকশন, তাই না? তো আমরা কি হুম করব, এখানে লিখবো হলো ইন্ট্রোডাকশন। এইবার এর আন্ডারে যেই জিনিসগুলো আছে না, যেই হেডিং গুলো আছে না, হ্যাঁ এলিমেন্ট নাকি যেটা লিখছিস, ওই যেমন এলিমেন্ট ওয়ান, ঠিক ওয়ান আছে? এলিমেন্ট ওয়ান, এলিমেন্ট ওয়ান, তারপরে এর আন্ডারে আস্তে আস্তে লিখতে থাকবো। ওকে, তো এলিমেন্ট ওয়ানের ভিতরে আবার কিছু যাবে। এরপর কি করতে হবে, ধর কথার কথা আমরা, আচ্ছা লিখি আমরা একটা, তোদের একদম প্র্যাকটিক্যালি দেখাই। যেমন তুই হুক বলতেছিস 1.1, তারপর টুতে বলতেছিস কনটেক্সট, থ্রিতে বলতেছিস ইম্পর্টেন্স। দাঁড়া, ফার্স্টে আমরা দিব হুক, তারপর হলো কনটেক্সট, তারপর হলো ইম্পর্টেন্স। ওকে, এখন এই তিনটা নিয়ে একটা না, এই সাবহেডিং, ও তো তিনটার জন্যই, তাই না? হুম এটা মার্চ করে দিই, ঠিক আছে? এই সেলটা মার্চ করে দিলাম। ওকে, এখন দেখতে কেমন লাগতেছে না, উপরে উঠে আসছে। হুম এটা এটা অ্যাডজাস্ট করে নিব। এই যে টেবিল প্রপার্টিসে যে এই সেলে যাবি, সেলটা দেখতে কেমন হবে, এই যে সেন্টার দিয়ে দিলে এটা অ্যাডজাস্ট হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ভাই। কি ক্লিয়ার না? হ্যাঁ 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 ক্লিয়ার। ভাই। হ্যাঁ, ওকে, এটা গেল। আবার এই যে এখানে এটা তো সবগুলার ভিতরে, কিন্তু কথা হলো আরো তো এলিমেন্ট হবে না, কথার কথা, ধর এই তিনটা দুইটা মিলে হলো এলিমেন্ট টু, একইভাবে মার্চ করে দিব। তারপরে ধর এটা এলিমেন্ট টু, টু, ঠিক আছে? হুম ওটা এভাবে করবি, এরপরে দেন আমি সবগুলা দিয়ে, এখন তুই হেডিং এর ভিতরে কিন্তু সবগুলা হবে, তাই না? তাহলে সবগুলো আমি মার্চ করে দিব, দিয়ে আমি এটাকে মাঝখানে নিয়ে আসি। এটা কেন করতেছি, যখন আমি লিখতে যাব তখন এই জিনিসগুলো আমাকে অনেক হেল্প করবে, ঠিক আছে? এই যে এটা আমার একটা ফরম্যাটিং হলো না, এভাবে আমি সবগুলা করতে পারবো না বল, হ্যাঁ বাকিগুলা। এটা করার হ্যাঁ পর ভাই। কি হবে জানিস, যখন আমি তোদেরকে এই ডকুমেন্টটা আমি একটা গুগল ডকে ক্রিয়েট করব, করার পর তোদেরকে লিখতে দিব, তোরা যদি প্রত্যেকটার ভিতরে ভিতরে লিখিস, তাহলে কি আমাদের সেন্টেন্স জোড়া দিতে কষ্ট হবে বল? এরপরে যখন আমরা ওটাকে কপি করে দিব, আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আমরা বসায় দিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ ভাই। এরপর যদি আমাদের চেঞ্জ করা দরকার পড়ে, বা আমাদের যদি কোনো কাটাছেঁড়া দরকার পড়ে, আমাকে কি পুরো ইন্ট্রোডাকশন হাতাইতে হবে? না না না। আমি শুধুমাত্র ওই জায়গাটুকু আমি যদি তোকে হাইলাইট করে দেই, বা আমি যদি তোকে বলে দেই যে এলিমেন্টের কনটেক্সটে প্রবলেম আছে, চেক কর, ঠিক আছে? এই যে, আচ্ছা আচ্ছা অর্থাৎ তোর পুরো কাজটা কি স্ট্রাকচারড হয়ে গেল না? হুম এখন তোরা যে এটা লিখছিস, এইটাকে এই ফরম্যাটে আনতে পারবি না? এই জিনিসটাকে জাস্ট এইভাবে করে একটা টেবিল বানাতে পারবি না? হ্যাঁ ভাই হ্যাঁ পারবো। পারা যাবে। ওদের নেক্সট এসডব্লিউ হবে এটা। ওকে, জাস্ট যেটা আচ্ছা আচ্ছা বানাইছিস সেটাকে করবি। এই যে এইখানে যে ভাই একটু ইন্টারাপ্ট করলাম, এখানে যে হুকটা দিলেন, এই হুকের ভিতরে কি আমরা সেন্টেন্স গুলা লিখবো না জাস্ট হুক হ্যাঁ, হ্যাঁ, লিখে ছেড়ে দিব? না না না, হুকের ভিতর লিখবি লেখাটা, না না, আপাতত তো দিবি যখন আমি কাজ করব। হ্যাঁ এখন তো ভিতরে কিছু থাকবে না, এখন তো আচ্ছা জাস্ট আচ্ছা হেডিং, তাই না? আচ্ছা এখন আচ্ছা না, পরে যখন আমরা কাজ করব লিখবো তখন আমরা দিব। ওকে, এইটাই আপনি দেখাইছিলেন যে তখন রিভিউয়াররা ওইটা থেকে আপনাকে চেঞ্জ করে দিচ্ছিল এরকম কিছু? না না, ওটা না, ওটা আলাদা, ওটা আমি পরে বোঝাবো, ক্লিয়ার, সমস্যা আচ্ছা নেই। আচ্ছা মানে আমি তোদের বুঝালাম যে রিভিউয়ারদের ওটা দেখায় বুঝালাম যে একটা কথা মানে কমিউনিকেট করার জন্য আমাকে কত স্পেসিফিক হতে হবে, বুঝতে বুঝছিস? পারছি। হ্যাঁ, যেমন রিভিউয়ার কিন্তু তোর মুখের কথায় কোনো লাভ নেই, সে কিন্তু জানবে না। তুই ধর বলে দিলি যে হ্যাঁ আমি চেঞ্জ করছি, কোনো লাভ নেই, সে বুঝবেই না। তাকে বলে দিতে হবে যে আমি এই লাইনের এই জায়গাটা, তোমার কথা এই চেঞ্জটা করছি, ওটা পরে রিভিশনের টাইমে দেখাবো। আমি জাস্ট বুঝালাম যে মানে এইসব ফরম্যাটিং এর প্রয়োজনীয়তা কি, কেন করব। বুঝতে পারছি ভাই।
এটা তো আমরা এখনো সাবমিট করতেছি না, এটা আমাদের কাজের সুবিধার্থে আমরা একটা স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি, তাই তো? হ্যাঁ, ওটাই। কারণ যখন আমি টিমে কাজ করব তখন একরকম, আর যখন আমি সিঙ্গেল কাজ করব তখন একরকম। যেমন এই যে আচ্ছা আচ্ছা। রাব্বিদের ব্যাচে কয়েকজন কমপ্লেইন করতেছে বৈচি ম্যামের কাছে যে আমি নাকি তাদেরই করি না, কোনো কাজ দেই না। এখন কথা হলো আমি তো জানি যে কে কোন কাজটা করতে পারবে, তাই না? আমার তো আল্লাহর ভাই। রহমতে এইটুকু এক্সপেরিয়েন্স আছে। তো এখন ওদের কথা হলো যে আমি ওদের পিছে দৌড়াবো। কেন বল? একটা পেপার ধর আমি করে দিচ্ছি, আমি কাজ করতেছি, কষ্ট করতেছি, এনালাইসিস থেকে শুরু করে ওটা সাবমিশন সব করে দিচ্ছি। এখন আমার কি এই এত ঠেকা পড়ছে যে আমার এখন দৌড়াতে হবে পিছে? ভাই সবগুলা হচ্ছে মানে রাত হইলে চিন্তা করে যে কে কি করছে কে কি করে নাই, সকাল হ্যাঁ, থেকে আর খবর নাই। এইটাই, এই যে এইটাই সমস্যা বুঝছিস? ইভেন ভাই আমিও অনেকবার বলছি, অনেক প্রজেক্ট ওদের সাথে নিয়ে শুরু করছি, কারো খবর নাই, মানে একটা বিন্দু মাত্র সাহায্য নাই। এটাই রিয়েলিটি। এই হ্যাঁ, যে সোহাগরা একটা কাজ নিয়ে করতেছে, এই যে তারা এই রাসেল ভাই রাসেল ভাইয়ের তিন সাথে মাস ভাই 3 মাস ধরে একটা ইয়ে তৈরি করছি। তোরা তো ওরা ঠিকই করতে পারতেছিস না, তোকে বোধহয় পড়তে তোরা একা একা বেসাইডারে ওই যে কি জানি নাম ফার্সি না, ফার্সিরে খালি খাটাচ্ছিস। মাহাদি মাহাদি। হ্যাঁ, মাহদি আর কি, ফার্সি মানে ডাক নাম মনে হয় ফার্সি, দেখলাম আর কি। ডাক নাম জায়েদ ভাই। ও তাহলে ফার্সি নাম দিছে কে হোয়াটসঅ্যাপে? এ কি জানি। হ্যাঁ, তো আগ্রহ যাই নাই হোক। ভাই। হ্যাঁ বল, রাসেল ভাইয়ের কি হয়েছে? ভাই ওই রাসেল ভাইয়ের সাথে হচ্ছে আমি, ইয়াসিন, সাদনান, হুম, এরপরে হচ্ছে এগুলা নিয়ে একটা হচ্ছে ওই যে নর্থার্ন সাউথার্ন পার্টের টেম্পারেচারের একটা ক্লাইমেট রিলেটেড কাজ। তো হচ্ছে ভাই বলছে যে তোরা হচ্ছে টাইটেল সিলেকশন কর বা গ্যাপ খুঁজ, লিটারেচার কিছু রিভিউ টিভিউ কর কি নিয়ে রিলেটেড। তো আমি হচ্ছে কয়েকটা পেপার রিভিউ টিভিউ করছি, গ্রুপ ট্রুপ খুলছে, কারো একটা পেপার রিভিউ তো দূরের কথা, মানে কোনো খবরই নাই। আজকে 3 মাস ধরে একটা ভালো মতো মানে কি গ্যাপ এটাই আইডেন্টিফাই করতে পারে নাই। অথচ এখন গ্যাপ আইডেন্টিফাই করা এত ইজি বুঝছিস? তোদেরকে গুগল এলএলএম, নোটবুক এলএলএম পারিস? হ্যাঁ ভাই, আপনি তো ওই যে দেখাইছিলেন, ওই আমি যে পাই না। হ্যাঁ, নোটবুক এলএলএম দেখাইছিলেন, ওই যে কি জানি কনসেপচুয়াল ইন্টার্নশিপে। দেখালাম। হ্যাঁ হ্যাঁ ও ইন্টার্নশিপে। ইন্টার্নশিপে তো ওটা আমি পার্সোনালি দেখাইছি না, তুই মানে তোকে তো তোদের তো দেখাই নাই তাই না? আচ্ছা দেখাই দিল। রিসার্চ আচ্ছা গ্যাপ আচ্ছা ভাই। আইডেন্টিফাই করা এখন এত ইজি বুঝছিস? আর ও আমার সাথে কাজ করার আমার সাথে কাজ করলে সবচেয়ে বড় যে বেনিফিটটা হবে সেটা তুই প্রচুর স্ট্রাকচার জানতে পারবি। মানে আমি হ্যাঁ যখন ভাই। কাজ করি আমি অনেক গুছায় করি। ওই যে আমার সাথে কথা বলে দেখিস যে ম্যামের কোনো প্রেশারই পড়ে না। একটা কাজ মানে আমি জাস্ট বললে ম্যাম এত গুছানো থাকে, ম্যামের কোনো প্রেশারই হয় না, উনি জাস্ট অথরশিপ নিচ্ছে। এর জন্য মানে আমি উনি আমাকে অনেক হেল্প করছে সত্যি বলতে। প্রথমের দিকে আমি যখন আমার তেমন আইডিয়া ছিল না বা গাইডের একটা ব্যাপার লাগে, ভরসা পাওয়া যায় না। তোকে বললাম না আমি তো মনে কর জেদ করে শুরু করছি আমার এখানে, হুম। আল্লাহর রহমত আছে আর কি। যাই হোক, তো জেদ থেকে ভালো কিছু হয়েছে। তো ম্যাম আমাকে তখন অনেক সাপোর্ট দিয়েছিল সত্যি বলতে, ম্যাম আমাকে বুঝাইতো, আর তখন ওনার যে নলেজটা ছিল ওটা আমার অনেক কাজে দিচ্ছে। এখন আমি মোটামুটি বুঝে যাওয়ার পর এখন যেমন আমার মনে হয় যে না সমস্যা নেই, ম্যামের অত প্রেশার নেই, এগুলো রিভিশন টিভিশন আমি সব এক একাই করেছি বুঝছিস? তো এখন ওই জায়গায় যাইতে গেলে একটু কষ্ট করতে হবে রে। তোরা তো এখন আসছিস মনে হয় ফোর্থ ইয়ারে, না সরি থার্ড ইয়ারে, এটা একদম টাইম। এখন থেকে খাটাটা শুরু করতে হবে। একটু লেট হয়ে গেছে বলবো, তাও তো তোরা অ্যাটলিস্ট ট্র্যাকে আছিস, সোহাগের জন্য একদম পারফেক্ট টাইম। আর তুই যদি এখন অবহেলা করিস তাহলে কিন্তু হবে না বুঝছিস? এটা কেউ শিখাবে না এগুলা, আমি গ্যারান্টিতে বলতে পারি কেউ শিখাবে না। বাট তুই দেখবি একটা সময় কিছু মানুষ খুব স্কিল হয়ে গেছে, হুম। হ্যাঁ ভাই। ঠিক আছে? তো ওটার জন্য প্রিপেয়ার থাকতে হবে। আর ওই যে ভূমিকম্পটা নিয়ে একটু কথা বলি না, জি ভাই। আচ্ছা আচ্ছা ভাই। তাহলে এটা বুঝছিস? আমি তোকে এটা করি, স্ক্রিনশট দিয়ে দিই দাঁড়া। ভাই আমি একটা রেকর্ডিং করতেছি, সাউন্ড রেকর্ড হচ্ছে কিনা জানি না। ও Round- ওবিএস দিয়ে রেকর্ডিং করছিলাম। আচ্ছা সমস্যা নেই, করতে থাক। দাঁড়া, ভাবতেছি আধিপত্য বিরোধী মঞ্চে ঢুকে যাবো বুঝছিস? ভাই এগুলো আসলে কি মানে কোনো রাজনৈতিক দলে না থাইকা মানে হ্যাঁ, কাজ করাটাই বেটার আসলে। না তাই ওটা দল না তো, ওটা মনে কর জাস্ট একটা এমনি ওই ভারতীয় আগ্রাসন বিরোধী প্ল্যাটফর্ম, কিছু একটা ঢুকতে মন চাচ্ছে বুঝছিস? হাত হলে উসপিস করতেছে, মানে আমি এলাম কিছু ঢুকতে গেছে গ্রুপে। হ্যাঁ গেছে মনে হয়। হ্যাঁ আমি তোদের স্ক্রিনশটটা দিয়ে দিলাম, সমস্যা নেই। আরে বালের কনসার্ট হচ্ছে ক্যাম্পাসে, বাল সারাটা দিনই খালি কনসার্ট, কি কনসার্ট! আর এই একই একই দিনে শিবিরের ক্যাম্প আর ওদিকে ক্যান্সার, ক্যাম্পাস মনে হয় আজকে আর হবে না,
কেউ আর নড়াচড়া করতে পারবে না, যা শুনলাম রিক্সা পাওয়া যাচ্ছে না শুনলাম এই। হ্যাঁ, তো যেটা এখন তোদের এখানে কথা হচ্ছে এটা এক জায়গায় কর, ওকে? তারপর করার পর আমি ফাইনাল একটা রিভিউ দিব, ঠিক আছে? আচ্ছা ভাই। এটা ভাই বেশি দিন তাহলে লাগার কথা না। হ্যাঁ কবে দিবি বল? এটা খুব ভাই টাইম, এই কম টাইমে হয়ে যাবে। হুম ভাই এই যে সেন্টেন্স গুলা লেখা হয়েছে বা যেভাবে, তাহলে কি ধরেন এইখানে ওই ধরেন যে হুকের সাথে যে সেন্টেন্স দুইটা তিনটা লেখা হয়েছে ওই সেন্টেন্সটাও কি ওটার সাথে দিব? সেন্টেন্সটা না দরকার নেই, আপাতত টাইটেলটাতে যেমন এক্সিস্টিং রিসার্চ, ল্যাক অফ ফোরকাস্টিং স্টাডিজ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে টাইটেলটা বেশি তাই দিয়ে তো, টাইম লাগবে না। এটা তো হুম, বেশি মনে লাগবে না, হ্যাঁ হ্যাঁ। এটা তো বললাম টাইম কম লাগবে, কর কাজ শুরু কর, সমস্যা নেই তো, আস্তে আস্তে আগাই আমরা, তাড়াহুড়ার কি আছে? আর এটা একবার শিখে গেলে এরপর থেকে সব প্রজেক্টে সেম আউটলাইন ব্যবহার করতে না পারবো। ভাই, ভালো একটা জিনিস শিখলাম আর কি। হুম, আরে ফাঁক শিখতে ফোকর পারবি। খালি। ইয়েস, এইটাই সবাই তো তোকে বলবে বুঝছিস এটা করো ওটা করো, বাট এগুলার ভিতরে যে কত ট্রিক্স দেখাবো ইনশাল্লাহ, সমস্যা নেই, পুরো একটা প্রসিডিউর দেখাবো লাস্ট পর্যন্ত। এটা আমার কাছে সাবমিট করে যদি এটা অ্যাকসেপ্টেড নাও হয়, এটা যদি রিভিশনেও যায়, আমরা অনেক কিছু শিখতে পারবো, বুঝছিস? আমার কাছে ভাই মজা লাগে কোনো কিছু মানে নিজে পইরা কিরকম এক্সপেক্ট করি কোনো কিছু থেকে, মানে সেইভাবেই সাজাই জিনিসগুলাকে, মানে কোনটা ল্যাকিং আছে, মানে আমি কোনটা চাইতাম, তাইলে আর কি জিনিসগুলো আমার কাছে গোছানো হয়ে যায় যে কোনো ক্ষেত্রে আর কি। ইয়েস, এটাই তো মজা। অনেক প্রসেস আছে, এক একজন এক এক ভাবে কাজ করে, ঠিক আছে তো কর, এটা করে আমাকে জানা, না আমরা আবার বসবো, সমস্যা নেই। আর আমার বসবো হলো 8 তারিখের পরে, 8 তারিখ আমার ভাইবা, তো সেন্ট্রাল ভাইবা, এরপরে ইনশাল্লাহ উম, বসবো, ঠিক আছে? তোরা করে রাখ এর মধ্যে, আমি টাইম আ- দিয়ে দিলাম। আচ্ছা ইনশাল্লাহ ভাই। ওকে, দুজন মিলে করবি নাকি একাই করবি? দুজন মিলে কর না, ভালো হবে, টিম কমিউনিকেশন বিল্ড হবে, আর তোরা আলটিমেটলি বিল্ড কর। কারণ আমি তো ধর এক সময়, আল্লাহ যদি চায়, সবাই যদি, আল্লাহ যদি তৌফিক দেয়, ধর আমি ইনশাল্লাহ বিদেশে ভাই। গেলাম, দেন ইনশাল্লাহ আমার ভাই। তো পেপার সাবমিট করার অ্যাটলিস্ট লোক লাগবে, তাই না? মানে হুম হুম কি পরিমাণ টাকা, এই যেমন একটা ইমেল দেখাবো দেখবি, দেখ, উৎসাহ পাবি, সমস্যা নেই। যে পেপারটার কথা বললাম না তোদের, ওটার কালকে ওপেন অ্যাক্সেসের আসছিল। তোকে ডিসকাউন্টটা দেখাই, বুঝছিস? আমাদের জাস্ট মানে বাংলা একটা রিসার্চ ফর লাইফ বলে একটা কথা আছে, কিছু দেশ আছে যেখান থেকে একটা করে, হেল্প করে ওরা, টাকা পয়সা একটু ছাড় দেয়। এই যে লাইসেন্সটা আমাদের আসলো, মানে আমরা সাইন করছি, বুঝছিস? এটা টোটাল যে এপিসিটা, সেটা কত জানিস? কত কত ছিল ভাই? আর কি? ওটা ছিল হলো তোর 1850 পাউন্ড। চুরি বাবা, 2 লাখ প্লাস। কিসের 2 লাখ, দাঁড়া, পাউন্ড তো আরো বেশি। থাম, ওটা তোর ডলার নাকি? 150 না, না 40? এই যে দেখ, তিন, 300 টাকা। 3 লাখ, ওরে বাবা, 3 লাখ হায় দুই রে। হাজার টাকা, বুঝছিস? ওটা ছিল হুম। তোর এপিসি চার্জ, মানে ওপেন অ্যাক্সেস যেটা পাবলিশ করার জন্য আমার এই 3 লাখ টাকা দিতে হতো, জাস্ট বিকজ আমি ওই রিসার্চ ফর লাইফের গ্রুপ এ কান্ট্রি আছি, মানে অর্থাৎ করেসপন্ডিং অথর যে, মানে সে আর কি, রিসার্চ ফর লাইফ একটা পলিসি আর কি, রিসার্চ ফর লাইফ গ্রুপ এ, হ্যাঁ, এই যে, বুঝছিস? জাস্ট বিকজ আমি এই গ্রুপ এর দেশেতে আছি, বুঝছিস? আমাদের বাংলাদেশ গ্রুপ এ কান্ট্রিতে দেখে আমি এই হ্যাঁ। পুরা টাকাটা ছাড় পাইছি করেসপন্ডিং ও অথরের আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা, মানে এখন ও, ধর, এই যে অনেক সিনিয়ররা দেখবি যে এই জুনিয়র গুলা খোঁজে, কারণ কি জানিস? যেমন রিপন ভাইদের সাথে একটা কাজ করতেছে, ওখানে সব হার্ভার্ডের যারা, মানে ওটা সাবমিট করছি, এখন ওনাদের রিভিশনের কোনো আগ্রহ নাই, ওটা আমারই দিতে হবে, যা বুঝলাম। তো ব্যস্ত মানুষ তো ওনারা, দোষ দিচ্ছি না। তো ওনারা ওটা আমাকে সাবমিট করানোর জন্য জাস্ট তোর ওখানে 3.5 লাখ টাকার মতো, ওটা হলো হেলথ সায়েন্সে, তো ওটার এটা একটু বেশি দাঁড়ায়, হেলথ সায়েন্স এপিএসসি, হেলথ সায়েন্সের এপিসি, হ্যাঁ হেলথ সায়েন্সের এপিসি হলো এই দেখ, চার, ওরে বাবা, এটা হলো 4 লাখ। এত ইউএসডি না, 4 লাখ না, আরো বেশি হবে তারা। এটা 4.5 লাখ প্লাস। ইউএসডি টু বিডিটি, মানে মজা দেখায়, বুঝছিস? দুনিয়াটা কিসে? এই দেখ, এটা হলো 5 লাখ বাস। টাকার কাছাকাছি, দেখছিস? 4,81,000, মানে এটা 5 লাখ টাকার মতো এপিসি। তো এটা জাস্ট ডিসকাউন্ট পাচ্ছে শুধুমাত্র আমি সাবমিট করতেছি দেখে, বুঝছিস? তো ও, তা আমি যদি ধর বিদেশ গেলাম, পেপার টেপার আমার যেগুলো থাকলো, তখন বিদেশ গেলে তো আর আমি এই ওয়েবারটা পাবো না, তাই না? আল্লাহ যদি হ্যাঁ চায়, যদি যাই, তাহলে তোরা আচ্ছা যদি ওই আচ্ছা আচ্ছা, জায়গায় যাইতে বুঝতে পারো, পারছি ফাঁক ঠিক ফোকর আছে? গুলা। তখন তোদের যদি যে সাবমিট করাই, তাহলে আমার কি লস না লাভ বল? লাভ লাভ। এখন লাভ তোদের হবে, ওই জায়গাটা যাইতে হবে না? যাইতে তো হবে। অবশ্যই। জি ভাই। ইয়েস, এটাই তো, ওখানে যাইতে হবে। আর যদি লেগে থাকিস যাইতে পারবি ইনশাল্লাহ, আমি সর্ট আউট করছি দুজনকে, দুজনকে পছন্দ আমার, একজনের অনেক আগ্রহ, আরেকজনের আগ্রহ একটু কম,
তার পটেনশিয়াল আছে, এটা আমি জানি। তো তো একজনের আগ্রহ আছে, পটেনশিয়াল আছে, আরেকজনের আগ্রহ কম কিন্তু পটেনশিয়াল আছে। এই একটা কারণে আমি দুজনকে পুশ করতেছি। ওকে, তো আশা করি তোরা যদি থাকতে পারিস শিখতে পারবি এখান থেকে। রিজেক্ট বল ই বল, এটা পাবলিশ না হলেও শিখতে পারবি। দেন নিজেই দেখা ইনশাল্লাহ গেল ভাই, অ্যাটলিস্ট তোদের ডিজার্টেশনটা তো পাবলিশ করতে পারবি, তাই না? যদি সব বুঝে যাস, তাই না? ইনশাল্লাহ হ্যাঁ ভাই। ভাই। ওটাই। ঠিক আছে, তো যা, আজকে অনেক ভাই কাজ ওই করলাম। হুম। আর্থকুয়েকটা নিয়া কি যদি ও জানি হো, বলবেন ভূমিকম্প নিয়ে বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, তোদের একটা স্ক্রিনশট পাঠাই। ওটা দিলে মানে ওখানে আর কি একটা ফরম্যাট আছে, ওটা নিয়ে তোরা এটা দিলে দেন আমরা ওটা নিয়ে বসবো ছুটির মধ্যে, ওটা নিয়ে কাজ করবো, বুঝছিস? আচ্ছা ভূমিকম্প আচ্ছা ভাই। নিয়ে হ্যাঁ, এখন ভূমিকম্প নিয়ে ওটা আমরা জানুয়ারি শুরুর দিকে ইনশাল্লাহ সাবমিট করে দিব। ওটা তো বড় আর্টিকেল না, ম্যাক্সিমাম লেখা আমি লিখবো, তোদেরকে আচ্ছা আচ্ছা বেসিক্যালি আমি এভিডেন্স গ্যাদারিং এ নিব। ওটা দিয়ে তোরা করতে পারবি। আচ্ছা, আমাদের গ্রুপটার নাম আমি চেঞ্জ করে দিব নি, ডায়রিয়া না দিয়ে, যেহেতু আমরা অন্যান্য অনেক কিছু নিয়ে কাজ করব, দিব না আমার স্পেশাল কি কোরআন, আদি জুনিয়র আদিপর আধিপত্য বিরোধী রিসার্চ করা। আমরা তো আর ছাত্র সংসদ খুলতেছি না, তাই না? আমরা তো আর ওই ওই যে প্যানেল খুলতেছি না। থাক, আমরা ওটা না করি। দাঁড়া, আমি তোকে এসে পাঠাই, তোকে আমি ফরম্যাট করি। আমার কাছে তো ওটা ভাই ওই ওই কি বলে ওই চার্জের জন্য আপনাকে কিছু দেয় নাই, আপনার মাধ্যমে যে সাবমিট করতেছে। আমার অথরশিপ দিচ্ছে, কাজ টাজ করে দিছি, অথরশিপ দিচ্ছে। না, এমনি টাকা টাকা টোকা। না, টাকা দিবে কে আজব? যেমন তোদের ডাটা কালেকশন করাইলে কি আমরা টাকা দেই, বল? না না, কারণ তাহলে তোরা তো টাকা পাস মানে পেমেন্ট হিসাবে। হ্যাঁ, এটা গেছে তো না? ওনারা ওয়েবার হিসাবে পাইছে না। ওনারা ওয়েবার হ্যাঁ পাচ্ছে, এই টাকাটা ওনাদের লাগতো, আমার এটা তো জন্য পুরাই লাগতেছে। লাভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাভ হচ্ছে। তা লাভ হচ্ছে না আজব? এত কষ্ট করে করতেছে তাই একটু দিচ্ছে না, প্যারা নেই। এত লাভ এত খাইতে যাইস না, বুঝছিস? না না ভাই, জানলাম আর কি। আমি যে কোশ্চেন করি নাই, রাব্বি ভাই এই কোশ্চেন করে বলছে। একটা একটা মুভি আছে, বুঝছিস? ওই মুভিটা হলো কি, ওই যে নানা পাটেকারের, চিনিস তো? ওই ব্যাটা হলো একটা, মানে ও হলো তৃণমূল মানে পলিটিশিয়ান আর কি। তো ও করছে কি, মানে ও একটা ব্যবসায়ীর ছেলেরে কিডন্যাপ করছে। এখন ওর পার্টির যে উপরে নিষিদ্ধ ছিল, কারণ ওই ব্যবসায়ীটা আবার খুব কাছের, পার্টি ফান্ডে দেয়। এখন যেই বেটা ওই যে মানে বড় লোকের মানে বড় যে নেতা তার কাছে গেছে, যা বলছে যে এরকম আমার ছেলেরা আপনার পার্টি ওরা কিডন্যাপ করছে। তো সে আবার করছে কি, ফোন দিছে, দিয়ে বলতেছে যে তোমারে বলছিলাম কিডন্যাপ করবো না, মানে নানা পাটেকারকে ফোন দিছে। হুম, ও তো ছোট মানে পাতি নেতা, ওরে দিয়ে বলে তোমারে বলছিলাম তুমি মানে কিডন্যাপ করবো না, আচ্ছা যেহেতু করে ফেলছো তাহলে যেই টাকা আছে সেই টাকার ভাগটা যেন আমার কাছে চলে আসে। তখন ওই তখন এই নানা পাটেকারের একটা বিখ্যাত ডায়লগ আছে, এটা আমি এখনো দেই, যে হ্যাঁ ভাই এত অস্থির হয়েন না, এত গোড়া থেকে আখ খাইতে যান না, মুখে কাদা লাগবে, বুঝছিস? তো সিনিয়ররা তোরে দিয়ে ধর কোনো কিছু ডিসকাউন্টে পাইলো, আর ওইখান থেকে যদি টাকা খাইতে চাস না, ওই যে এত বেশি গোড়া থেকে আখ খাইতে চাস না, তো মুখে কাদা লাগে। এটা এটা তো মাথায় থাকে, বুঝছিস? তো বুঝছি হ্যাঁ ভাই। ভাই হ্যাঁ। এটা আমার খুব ভালো প্রিয় একটা ডায়লগ। এই ডায়লগটা আমি মনে রাখছি। কিছু ডায়লগ আছে আমি সময় থাকলে বলবো নি, তো আমার ওগুলো মাথায় গেঁথে নিছি। তো এটা একটা প্রিয় ডায়লগ, যে বেশি গোড়া থেকে আখ খেলে কিন্তু মুখে কাদা লাগবে। ওকে, তো হ্যাঁ একটা হ্যাঁ ভাই। পরিমিতি পরিমিতি রেখেই করতে হবে। ঠিক জি আছে, ভাই, রাতটা হলো না, দেখা হচ্ছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই। আচ্ছা তাহলে ভাই আর্থকুয়েকের হুম। কি ওটা পরে দেখাবেন?